বিষয় ইথার প্রস্তুতি। ভালো করে দেখো, ইথার প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। ইথার প্রস্তুতির প্রথম পদ্ধতি হলো উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা আমরা ইথার প্রস্তুত করব। মনে আছে নেম রিঅ্যাকশনে পড়িয়েছিলাম উইলিয়ামসন বিক্রিয়া, সেই উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা আমরা ইথার প্রস্তুত করব। দেখো সাধারণ বিক্রিয়া দেখো, অ্যালকাইল মূলককে সংক্ষেপে অ্যালকো বলা হয়। এই যৌগ হলো সোডিয়াম অ্যালকো অক্সাইড। অ্যালকাইল মূলককে কিন্তু সংক্ষেপে অ্যালকো বলা হয়, তাহলে এটা সোডিয়াম অ্যালকো অক্সাইড। এর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। আর সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয় বাই প্রোডাক্ট। তাহলে দেখো সাধারণ বিক্রিয়া দেখো, আর দেখার আগে দেখে নাও আর 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 প্রাইম দেওয়া হলো কেন। দুইটা অসমান কার্বন থাকতে পারে, তাই একটাকে আর লেখা হয়েছে, একটাকে আর প্রাইম লেখা হয়েছে। তাহলে দেখো সবাই, সোডিয়াম অ্যালকো অক্সাইড ও অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। তোমরা তো জানোই দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক আর মাঝখানে অক্সিজেন থাকলে সেটাকে ইথার বলা হয়। আবার বলছি, অ্যালকাইল মূলককে কিন্তু সংক্ষেপে অ্যালকো বলা হয়। তাহলে এটা সোডিয়াম অ্যালকো অক্সাইড ও অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। ইথার উৎপাদনের এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে উইলিয়ামসন বিক্রিয়া বলা হয়। আবার বলছি, সোডিয়াম অ্যালকো অক্সাইড ও অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। ইথার উৎপাদনের এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে উইলিয়ামসন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ার উদাহরণ দেখো, উদাহরণ দেখো, মিথাইল মূলককে সংক্ষেপে মিথো বলা হয়। তাহলে এটা সোডিয়াম মিথো অক্সাইড। আর এটা হলো ইথাইল ক্লোরাইড। এই দুইটার বিক্রিয়ায় ইথার উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। আর উৎপন্ন যে ইথার, এই ইথারের নাম কিন্তু ছোট কার্বনের অ্যালকোক্সি না, মিথোক্সি ইথেন। ছোট কার্বনের অ্যালকোক্সি আর বড় কার্বনের অ্যালকেন, তাহলে মিথোক্সি ইথেন। তাহলে দেখো সবাই, মিথাইল মূলককে সংক্ষেপে মিথো বলা হয়। তাহলে এটা সোডিয়াম মিথো অক্সাইড ও ইথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় মিথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আবার বলি, সোডিয়াম মিথো অক্সাইড ও ইথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় মিথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আবার শোনো, মিথাইল মূলককে কিন্তু সংক্ষেপে মিথো বলা হয়। তাহলে সোডিয়াম মিথো অক্সাইড ও ইথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় মিথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। এরপর আরেকটা উদাহরণ দেখো,
ইথাইল মূলককে ইথো বলা হয়, তাহলে এটা সোডিয়াম ইথো অক্সাইড। ইথাইল মূলককে কিন্তু সংক্ষেপে ইথো বলা হয়। তাহলে আবার বলছি সোডিয়াম ইথো অক্সাইড। এই সোডিয়াম ইথো অক্সাইড আর এটা হলো ইথাইল আয়োডাইড। এই দুইটার বিক্রিয়ায় ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। আর সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয় বাই প্রোডাক্ট। এটা ডাইইথাইল ইথার, অথবা এখানে তো আর ছোট বড় কার্বন নাই, দুইটাই সমান কার্বন, দুই দুই করে, যে কোনো একটাকে ধরলেই হলো। ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আবার দেখো ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। এর দুইটা নাম ডাইইথাইল ইথার অথবা ইথোক্সি ইথেন। তাহলে সবাই শোনো, বিবরণ কি বলবা সেটা শোনো। সোডিয়াম ইথো অক্সাইড ও ইথাইল আয়োডাইডের বিক্রিয়ায় ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আবার বলছি, সোডিয়াম ইথো অক্সাইড ও ইথাইল আয়োডাইডের বিক্রিয়ায় ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো। এটা সোডিয়াম প্রোপাইল মূলককে সংক্ষেপে বলা হয় প্রোপো, প্রোপো অক্সাইড। আবার দেখো সোডিয়াম প্রোপো অক্সাইড আর মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া হবে। বিক্রিয়ায় এই ইথারটা উৎপন্ন হবে। আর সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন, এরা তো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে বাই প্রোডাক্ট। আর এই যৌগের নাম 1 নং কার্বনে মিথোক্সি আছে, ছোট কার্বনের তো অ্যালকোক্সি, তাহলে মিথোক্সি। আর বড় কার্বন শিকলে অ্যালকেন। মনে আছে ইথারের নামকরণ, ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন। তাহলে 1 নং কার্বনে মিথোক্সি আছে, 1 মিথোক্সি প্রোপেন। এটা নামটা দেখো আবার, 1 নং কার্বনে মিথোক্সি আছে, 1 মিথোক্সি আর বাকিটুক কি প্রোপেন। তাহলে বিবরণে কি বলবা শোনো। সোডিয়াম প্রোপো অক্সাইড আর মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় 1 মিথোক্সি প্রোপেন উৎপন্ন হয়। প্রয়োজনে আমি নামটা লিখে দেই। 1 নং কার্বনে মিথোক্সি আছে, 1 মিথোক্সি। ওয়ান মিথোক্সি লিখলে কিন্তু এটুকের নাম শেষ, আর বাকিটুক কি প্রোপেন। তাহলে সবাই দেখো, সবাই ভালো করে দেখো। সোডিয়াম প্রোপো অক্সাইড ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় 1 মিথোক্সি প্রোপেন নামক ইথার উৎপন্ন হয়। আবার বলি, সোডিয়াম প্রোপো অক্সাইড ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় 1 মিথোক্সি প্রোপেন উৎপন্ন হয়, অর্থাৎ ইথার উৎপন্ন হয়। এইভাবে মাঝখানে অক্সিজেন আর দুই পাশে অ্যালকাইল মূলক থাকলে সেই যৌগকে বলা হয় ইথার। আগের গুলো দেখো, মাঝখানে অক্সিজেন দুই পাশে অ্যালকাইল মূলক আছে, এটা ইথার। এর আগেরটাও দেখো, মাঝখানে অক্সিজেন দুই পাশে অ্যালকাইল মূলক থাকলে ইথার। বা সাধারণ বিক্রিয়া দেখো,
মাঝখানে অক্সিজেন আর দুই পাশে অ্যালকাইল মূলক থাকলে কি ইথার বলা হয়। এরপর আরেকটা ইথার প্রস্তুতি আছে, সেটা একটু দেখো। অতিরিক্ত অ্যালকোহল, অতিরিক্ত মানে এক্সেস, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা আমরা ইথার প্রস্তুত করব। আবার শোনো, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা আমরা ইথার প্রস্তুত করব। এক্ষেত্রে এক্সেস পরিমাণে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল নেওয়া হবে কার তুলনায়, গাঢ় সালফিক অ্যাসিডের তুলনায়। তাহলে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল আর সেই তুলনায় কম পরিমাণে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা ইথার উৎপন্ন হয়। এই জন্য এইভাবে লেখা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা ইথার উৎপাদন। সাধারণ বিক্রিয়া দেখো সবাই, অ্যালকোহল এটি এক্সেস নেওয়া হয়েছে অতিরিক্ত, এর সাথে গাঢ় সালফিক অ্যাসিড বিক্রিয়া করবে। -140°C তাপমাত্রায়, তাহলে ইথার উৎপন্ন হবে। আর গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক, তাই এটি পানি শোষণ করবে, পানি শোষণ করে নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারো নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করেছে। আর সমতা করতে চাইলে এখানে একটা 2 লিখি, তাহলে এখন দেখো সমতা হয়ে আছে, সমতা আছে এখন সবকিছুতেই। তাহলে দেখো সবাই ভালো করে, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডকে 140°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। আর এখানে নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করে, সেটা একটা ব্র্যাকেট দিয়ে দেখাই দেবা যে সালফিক অ্যাসিড নিরোধক, এ পানি শোষণ করছে। সেটা চাইলে বিবরণে বলতেও পারো। আবার বলছি, এক্সেস মানে কি অতিরিক্ত, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণকে 140°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। আর এক্ষেত্রে নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করে। এই ব্র্যাকেটে গাঢ় সালফিক অ্যাসিড আর পানি লেখার মানেই হচ্ছে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। আবার দেখো, অতিরিক্ত অ্যালকোহল আর গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণকে 140°C তাপমাত্রায় উত্তপ্ত করলেই ইথার উৎপন্ন হয়। আর এই বিক্রিয়ায় নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করে। আরেকবার বলি, অতিরিক্ত অ্যালকোহল ও গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণকে 140°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। এক্ষেত্রে নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করে। উদাহরণ দেখো, এই অ্যালকোহল মিথানল, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম মিথানল। মিথানল অতিরিক্ত নেওয়া হয়েছে, এক্সেস। এর সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া হবে 140°C তাপমাত্রায়। তাহলে এদের পারস্পরিক বিক্রিয়ায় ইথার উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি, এই পানি নিরোধক সালফিক অ্যাসিড শোষণ করেছে।
যদি সমতা করতে চাও তাহলে এখানে একটা 2 লেখো, দেখো সমতা হয়ে আছে। তাহলে দেখো সবাই, অতিরিক্ত পরিমাণ মিথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইমিথাইল ইথার উৎপন্ন হয়। দুই পাশে দুইটা মিথাইল আর মাঝখানে ইথার, এর নাম ডাইমিথাইল ইথার। অথবা মিথোক্সি মিথেন, সেই নামও বলতে পারো, আরেকটা নামও আছে মিথোক্সি মিথেন। আবার দেখো, অতিরিক্ত পরিমাণ মিথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইমিথাইল ইথার উৎপন্ন হয়। আবার শোনো, অতিরিক্ত পরিমাণ মিথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইমিথাইল ইথার উৎপন্ন হয়। এর আরেকটা নাম আছে মিথোক্সি মিথেন। আর এক্ষেত্রে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। আরেকটা উদাহরণ দেখো, এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল, অতিরিক্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এক্সেস নেওয়া হয়েছে। এটি গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ডাইইথাইল ইথার উৎপন্ন করে। আর এই বিক্রিয়ায় নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। তাহলে দেখো সবাই ভালো করে, অতিরিক্ত পরিমাণ ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এর আরেকটা নাম আছে ইথোক্সি ইথেন, সেটাও বলতে পারো। আবার বলছি, অতিরিক্ত পরিমাণ ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এর অপর একটা নাম হলো ইথোক্সি ইথেন। আর এই বিক্রিয়ায় নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। তাহলে সবাই দেখো ভালো করে, অতিরিক্ত পরিমাণ ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। অথবা ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। এর দুইটা নাম, ডাইইথাইল ইথার বা ইথোক্সি ইথেন। আর এই বিক্রিয়ায় নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। আরেকবার শোনো, অতিরিক্ত পরিমাণ ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার বা ইথোক্সি ইথেন নামক ইথার উৎপন্ন হয়। আর এই বিক্রিয়ায় নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু পড়ার মধ্যে বলে ফেলবা যে স্যার আমি এখানে বুঝি নাই। এরপরে গুরুত্বপূর্ণ প্রস্তুতি আলোচনা করতেছি, অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। তোমরা বলতে পারো স্যার অ্যালডিহাইড ও কিটোন একত্রে কেন দেখাচ্ছেন, আলাদা আলাদা? এর আগে তো সকল প্রস্তুতি আলাদা আলাদা দেখেছি, কিন্তু এখন অ্যালডিহাইড কিটোন একত্রে কেন? অ্যালডিহাইড কিটোন একই পদ্ধতিতে প্রস্তুত করা যায়, তাই একত্রে আলোচনা করা হচ্ছে। অ্যালডিহাইডের যে পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, কিটোনকেও সেই একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, তাই অ্যালডিহাইড কিটোনকে একত্রে দেখানো হচ্ছে। কিন্তু অ্যালডিহাইড তো একটা কার্যকারীমূলক, কিটোন আবার আরেকটা কার্যকারীমূলক, কিন্তু প্রস্তুত পদ্ধতি এক। যেহেতু প্রস্তুত পদ্ধতি এক, তাই এই দুইটাকে একত্রে
শেখানো হচ্ছে যাতে তুমি সহজে ধরতে পারো। প্রথম পদ্ধতি হলো অ্যালকোহলের জারণ করে। অ্যালকোহলের জারণ করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। আবার বলছি, অ্যালকোহলের জারণ করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো সবাই। সাধারণ বিক্রিয়া, আগে অ্যালডিহাইড প্রস্তুতি দেখো। প্রাইমারি অ্যালকোহলের যদি জারণ করো, জার্মান অক্সিজেন দ্বারা জারণ করা হয়। এই জার্মান অক্সিজেন পাওয়া গেছে গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট জারক থেকে। জারক কিন্তু জার্মান অক্সিজেন দেয়। K2Cr2O7 এটি জারক পটাশিয়াম ডাইক্রোমেট। এই জারক পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিক অ্যাসিডের অম্লীয় মাধ্যমে জার্মান অক্সিজেন দেয়। সেই জার্মান অক্সিজেন দ্বারা অ্যালডিহাইডকে যদি জারণ করো, ভুল বললাম, অ্যালকোহলকে যদি জারণ করো তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। তাহলে দেখো, এই পদ্ধতি হলো অ্যালডিহাইড প্রস্তুতি। প্রাইমারি অ্যালকোহলকে বলতে পারো স্যার প্রাইমারি অ্যালকোহল কেন? অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে একটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাই এটা প্রাইমারি অ্যালকোহল। সোজা কথা, অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি একটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাই এটি প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলছি, প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। প্রাইমারি অ্যালকোহল কেন দেখো সবাই। আবার অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে, তাই এটা প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলি, প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। উদাহরণ দেখো। এটা প্রাইমারি অ্যালকোহল। এটাকে যদি অনুরূপভাবে জারণ করো, এই জার্মান অক্সিজেন পাওয়া গেছে গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। তাহলেই দুই কার্বন অ্যালডিহাইড না ইথানল উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট কি? পানি। তাহলে দেখো সবাই, এটা প্রাইমারি অ্যালকোহল কেন? অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে তাতে একটা অ্যালকাইল মূলক আছে। অর্থাৎ আরো সহজ পদ্ধতি বলেছিলাম, অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে নাম বলি, প্রাইমারি অ্যালকোহল ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলছি, প্রাইমারি অ্যালকোহল ইথানলকে
গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হয়। মুখস্থ করো সবাই। প্রাইমারি অ্যালকোহল ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হয়। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দেখো। এটা একটা প্রাইমারি অ্যালকোহল, এটা প্রোপানল 1। দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 1 নং কার্বনের অ্যালকোহল আছে প্রোপানল 1। এটাতে অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে অপর একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি প্রাইমারি অ্যালকোহল। আবার বলছি, অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি একটি প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহল প্রোপানল 1 কে আমরা জার্মান অক্সিজেন দ্বারা জারণ করব। এই জার্মান অক্সিজেন পাওয়া গেছে গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। তাহলে সাধারণ বিক্রিয়ায় তো হাইড্রোজেন দ্বারা মানে স্যার জায়মান হাইড্রোজেন দ্বারা স্যার বিজারণ করছে, কিন্তু স্যার উদাহরণে তো স্যার অক্সিজেন দিছি কেন স্যার? সাধারণ বিক্রিয়া জার্মান হাইড্রোজেন দেওয়া হয়েছিল না অক্সিজেন, বলো তো? সবাই দেখো, অক্সিজেন অক্সিজেন ছিল মনে হয়, দাঁড়াও দেখতেছি। সবাই দেখো ভালো করে, এখানে বাই প্রোডাক্ট হলো পানি। প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রোপানেল উৎপন্ন হয়। আবার বলছি, প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রোপানেল উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলি, প্রোপানেল 1 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রোপানেল উৎপন্ন হয়। দাঁড়াও, তুমি কি বললা? কেন এই সাধারণ বিক্রিয়া কি লিখছি দেখো তো? সাধারণ বিক্রিয়া তো জার্মান অক্সিজেনই লিখেছি। এই যে নিয়ে আসছি আমি, সেই পেজই নিয়ে আসছি, সবই জার্মান অক্সিজেন লেখা হয়েছে। এটা জার্মান অক্সিজেন, এটা জার্মান অক্সিজেন। তাহলে আমি এক কথায় বলে যাই, প্রাইমারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখানেও তাই, এখানেও কিন্তু তাই। এই সাধারণ বিক্রিয়াটা পড়লেই হবে, আসলে উদাহরণ তোমরা পারবা। উদাহরণ তো ওই কার্বন শিকল বাড়িয়ে টাড়িয়ে দেওয়া। কিন্তু বি পদ্ধতি হলো কিটোন প্রস্তুতি। কিটোন প্রস্তুতি সেই বি পদ্ধতি যে কিটোন প্রস্তুতি, সেই কিটোন প্রস্তুতিটা দেখো। আবার বলছি, বি পদ্ধতি হলো কিটোন প্রস্তুতি। এর আগে কিন্তু এ পদ্ধতিতে অ্যালডিহাইড প্রস্তুতি শিখছিলাম। সেই বি পদ্ধতি কিটোন প্রস্তুতিটা দেখো। আগে সাধারণ বিক্রিয়া দেখো। এটা সেকেন্ডারি অ্যালকোহল। দেখো সেকেন্ডারি অ্যালকোহল, অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি দুইটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে এই সেকেন্ডারি অ্যালকোহলকে অনুরূপভাবে জারণ করা হয়। গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে কিটোন উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট তো পানি। তাহলে দেখো সবাই, সেকেন্ডারি অ্যালকোহলকে
বলতে পারো স্যার সেকেন্ডারি অ্যালকোহল কেন? অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি দুইটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে কিটোন উৎপন্ন হয়। আবার বলছি, সেকেন্ডারি অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে কিটোন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এই একটা সেকেন্ডারি অ্যালকোহল, প্রোপানল 2। দেখো প্রোপানল 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 2 নং কার্বনে অ্যালকোহল আছে, তাহলে এটা কি প্রোপানল 2। এই প্রোপানল 2 কে অনুরূপভাবে বিজারণ মানে জারণ করা হবে গাঢ় সালফিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করা হবে। জারণ করলেই কিটোন উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট কিটোন কি? প্রোপানন। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। তাহলে দেখো সবাই ভালো করে, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে কিটোন উৎপন্ন হয়, অর্থাৎ প্রোপানন উৎপন্ন হয়। আবার বলছি, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রোপানন উৎপন্ন হয়। আরেকবার শোনো, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রোপানন উৎপন্ন হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো, এটা বিউটানল 2। এই বিউটানল 2 কে অনুরূপভাবে জারণ করা হবে। গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন তাহলে দেখো সবাই, এটা বিউটানল 2, এটা সেকেন্ডারি অ্যালকোহল, কারণ অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে অপর দুইটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি একটি সেকেন্ডারি অ্যালকোহল। আবার বলছি, অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে অপর দুইটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি একটি সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহল বিউটানল 2 কে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে বিউটানন উৎপন্ন হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। এরপর দেখো, কপার প্রভাবক বা সিলভার প্রভাবক। এই প্রভাবকের উপস্থিতিতে, কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণ করে। অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণ করে। আবার দেখো, কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণ করে
আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। আবার হেডিংটা শোনো, কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণ করে আমরা অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত করব। আবার বলছি, কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারণ করে আমরা অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত করব। আগে অ্যালডিহাইড প্রস্তুতি দেখো, এ নম্বরে অ্যালডিহাইড প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো, প্রাইমারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই প্রাইমারি অ্যালকোহলকে কপার অথবা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে প্রাইমারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারিত হয় এবং অ্যালডিহাইড উৎপন্ন হয়। দেখো সবাই, প্রাইমারি অ্যালকোহলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয়। বা অত কিছু লাগে না, সহজে বলতে পারো, প্রাইমারি অ্যালকোহলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলি, প্রাইমারি অ্যালকোহলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এটা প্রাইমারি অ্যালকোহল। এটাকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। 2 কার্বন না, 2 কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে ইথানল। আর এই বিক্রিয়া হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে সবাই দেখো, ইথানলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখন কিটোন প্রস্তুতি দেখো, সাধারণ বিক্রিয়া দেখো, সেকেন্ডারি অ্যালকোহল নেব আমরা এখন। এই সেকেন্ডারি অ্যালকোহলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে কিটোন উৎপন্ন হয়, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোজেন, কারণ আমরা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এটা তৈরি করব। তো তাহলে দেখো, সেকেন্ডারি অ্যালকোহলকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে কিটোন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এই একটা সেকেন্ডারি অ্যালকোহল, এটাকে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করব, তাহলে এই কিটোন উৎপন্ন হবে। 3 কার্বনের কিটোন কি? প্রোপানন। বিবরণে কি বলবা দেখো, এটা কিন্তু প্রোপানল 2, আর এটা সেকেন্ডারি অ্যালকোহল কেন?
অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে অপর দুইটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি একটি সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে বিবরণে কি বলবা শোনো, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 কে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে প্রোপানন উৎপন্ন হয়, আর বাই প্রোডাক্ট কি, হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার বলছি, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 কে কপার বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে প্রোপানন উৎপন্ন হয়। এরপর দেখো, এটা খুব বেশি পরীক্ষা আসে। এখন যেটা বলবো সেটা খুব বেশি পরীক্ষা আসে, কেন জানি না, এটা দেশব্যাপী বা আন্তর্জাতিক ভাবে স্যারদের খুব প্রিয় পদ্ধতি অ্যালিয়েট কিটোন প্রস্তুতির। 20% সালফিক অ্যাসিড এর মানে কি জানো? কোন যে দ্রবণ নেওয়া হয়েছে সেই দ্রবণের মধ্যে 20 ভাগ আছে সালফিক অ্যাসিড আর বাকি ভাগ পানি, এবং 2% মার্কিউরিক সালফেট। 20% সালফিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। 2% মার্কিউরিক সালফেটের মানে হলো যে দ্রবণটা আছে সেই দ্রবণে 2% আছে মার্কিউরিক সালফেট আর বাকি পার্সেন্ট আছে পানি, অর্থাৎ বাকি 98% পানি। এর উপস্থিতিতে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকাইন। সেই অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে মানে কি, পানির সাথে বিক্রিয়া করে। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, 20% সালফিক অ্যাসিড, 20% সালফিক অ্যাসিড মানে 20% আছে সালফিক অ্যাসিড আর বাকি পার্সেন্ট আছে পানি, এরূপ দ্রবণকে বলা হয় 20% সালফিক অ্যাসিড। আর 2% মার্কিউরিক সালফেট মানে 2% আছে মার্কিউরিক সালফেট আর বাকি পার্সেন্ট আছে পানি। এরূপ এই দুইটার উপস্থিতিতে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। আবার দেখো, 20% সালফিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। আবার শোনো, এটা খুব বেশি পরীক্ষায় আসা পদ্ধতি। 20% সালফিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। এতে সাধারণ বিক্রিয়া নাই, এতে দুইটাই বিক্রিয়া। বিক্রিয়া দুইটা দেখো, যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থাকে তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থাকলে কিটোন উৎপন্ন হয়। এই অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করব, পানির সাথে বিক্রিয়া মানে কি, আদ্র বিশ্লেষণ। অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করব 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে। ফলে এই দুই অণু যুক্ত হয়ে যুত যৌগ গঠন করবে। দুই অণু যুক্ত হয়ে যে যৌগ হয়েছে যুত যৌগ, যে যুত যৌগটা গঠিত হবে সেই যুত যৌগটা পুনর্বিন্যস্ত হবে। অণুতে পরমাণুগুলোর বিন্যাসের পরিবর্তনকে বলা হয় পুনর্বিন্যাস। এই অণুতে পরমাণুরা পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস হয়ে এটি অ্যালডিহাইডে পরিণত হবে। 2 কার্বন না, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অর্থাৎ ইথানলে পরিণত হবে। দেখো সবাই, ইথানলকে
2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে প্রথমে মধ্যবর্তী যৌথ যৌগ গঠিত হয়। মধ্যবর্তী যৌথ যৌগ কেন? বিক্রিয়ক আর উৎপাদের মধ্যবর্তী স্থানে দুই অণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় যৌথ যৌগ বা সংযোজিত যৌগ। যা বলো, আবার বলছি, বিক্রিয়ক আর উৎপাদের মধ্যবর্তী স্থানে দুই অণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় মধ্যবর্তী যৌথ যৌগ বা সংযোজিত যৌগ। তাহলে আবার বলছি, প্রথম থেকে শোনো। ইথাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী যৌথ যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী যৌথ যৌগ পুনর্বিন্যস্ত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয়। এখানে ইথানল উৎপন্ন হয়। আবার দেখো, ইথাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী যৌথ যৌগ উৎপন্ন হয়। মধ্যবর্তী যৌথ যৌগটি পুনর্বিন্যস্ত হয়ে ইথানলে পরিণত হয়, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার শোনো সবাই, খুব পরীক্ষা আসে, দেখবা মিছিল দিয়ে বোর্ডের পরীক্ষা আসছে বা বিভিন্ন কলেজের পরীক্ষায়। আবার শোনো, ইথাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী যৌথ যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী যৌথ যৌগ পুনর্বিন্যস্ত হয়ে ইথানলে পরিণত হয়। আরেকবার বলি, সবাই মুখস্থ করো। ইথাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী যৌথ যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী যৌথ যৌগ পুনর্বিন্যস্ত হয়ে ইথানলে পরিণত হয়। পুনর্বিন্যস্ত বলা হয় কেন? অণুতে পরমাণুদের যে বিন্যাস, সেই বিন্যাসের পার্থক্য হলে সেটাকে বলা হয় পুনর্বিন্যাস। দেখো, অণুতে পরমাণুগুলোর যে বিন্যাস ছিল, ইনল ছিল যৌগ, এখন অ্যালডিহাইডে পরিণত হয়েছে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। প্রশ্ন কি আছে কারো? স্যার ওই 2% আর 20% ব্যাপারটা আবার একটু বলবেন? 2% মানে ওই পদার্থটা 2% আছে আর বাকি পার্সেন্ট পানি। 20% মানে ওই পদার্থটা আছে 20% আর বাকি পার্সেন্ট পানি। এর দ্রবণকেই বলা হয় সেটা। ধরো 10% কস্টিক সোডা দ্রবণ, তার মানে কস্টিক সোডা আছে 10% আর বাকি পার্সেন্ট পানি। আর কারো প্রশ্ন আছে এখান থেকে? এই অ্যালডিহাইড প্রস্তুতি বললাম, কিন্তু আমি 5 বার বলছি অন্তত। এরপর যদি ভুল হয় তুমি দায়ী। এই একটা অ্যালকাইন, এর আদ্র বিশ্লেষণ করব। % মার্কিউরিক সালফেট আর 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে এই দুই অণু যুক্ত হয়ে একটি মধ্যবর্তী যৌথ যৌগ গঠন করবে। দুই অণু যুক্ত হয়ে মধ্যবর্তী যৌথ যৌগ গঠন করবে। গঠিত যে মধ্যবর্তী যৌথ যৌগ আছে সেটি পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস হয়ে কিটোনে পরিণত হবে। আমরা আপাতত কিন্তু পড়তেছি বিক্রিয়ায় কি ঘটে, এগুলো কেন ঘটে সেটাকে বলা হয় বিক্রিয়া মেকানিজম, সেগুলোও পড়ানো হবে এরপরে। বা কিছু কিছু মেকানিজম হায়ার ক্লাসে পড়বা, সেগুলো আরো জটিল। এখানে বেশ সহজ কিছু নাই, সবই তোমাকে মুখস্থতে যাওয়া লাগবে, কিন্তু সেগুলোতে এই বিক্রিয়াগুলো কেন ঘটে সেটা ব্যাখ্যা করা হবে। আগে দেখো কি ঘটে, জ্ঞানটা আমরা আসলে জ্ঞানটা পড়তেছি, বিক্রিয়া কি ঘটে, কিন্তু এই বিক্রিয়াটা কেন ঘটে, কোথায় বন্ধনটা ভাঙলো আর কোথায় গললো তারও ব্যাখ্যা আছে। সেগুলো আসলে সহজ না, সেগুলো এরপরে পড়ানো হবে।
তাহলে দেখো সবাই, প্রোপাইনকে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী দ্রুত যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী দ্রুত যৌগ পুনর্বিন্যস্ত হয়ে প্রোপাননে পরিণত হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। আবার বলছি, প্রোপাইনকে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী দ্রুত যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী দ্রুত যৌগ পুনর্বিন্যস্ত হয়ে কিটোনে পরিণত হয়, অর্থাৎ প্রোপানন উৎপন্ন হয়। এইভাবে বলতে পারো সহজে, প্রোপাইনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে মধ্যবর্তী দ্রুত যৌগ গঠিত হয়। গঠিত মধ্যবর্তী দ্রুত যৌগ পুনর্বিন্যস্ত হয়ে প্রোপাননে পরিণত হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। তাহলে এর কিন্তু কোনো সাধারণ বিক্রিয়া নেই, এর দুইটাই বিক্রিয়া, কিন্তু এটা খুব আসে পরীক্ষায়, টানা মুখস্থ করবা। এই দুইটা থেকে কারো কিছু জিজ্ঞেস করা আছে, প্রশ্ন আছে কারো? এরপর দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের তাপীয় বিয়োজন করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। এটাই শেষ, আজকের মতো শেষ। কার্বক্সিলিক অ্যাসিডের লবণের তাপীয় বিয়োজন মানে তাপীয় ভাঙন, তাপীয় বিয়োজন করে অর্থাৎ ভাঙন করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। কার্বক্সিলিক অ্যাসিডের লবণের তাপীয় বিয়োজন করে অর্থাৎ ভাঙন করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের তাপীয় বিয়োজন করে অর্থাৎ ভাঙন করে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। সেক্ষেত্রে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যদি প্রস্তুত করতে চাও, তাহলে শুধুমাত্র 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে না, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন ছুটে গেলে মিথানয়েড বলা হয়। এই মিথানয়েডের 2টার যোজনী 2, এটি একটি ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকলে এটাকে বলা হয় ক্যালসিয়াম মিথানয়েড। আবার বলছি, দেখো ভালো করে, মিথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে মিথানয়েড, মিথানয়েডের 2টার যোজনী 2, এর সাথে 2 যোজনী বিশিষ্ট একটা ক্যালসিয়াম যুক্ত থাকে, এটাকে বলা হয় ক্যালসিয়াম মিথানয়েড। আর এক্ষেত্রে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ধাতু আসছে। দেখো, অ্যাসিডের যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসছে ক্যালসিয়াম, তাই এটি লবণ। কারণ অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসে লবণ। এই ক্যালসিয়াম মিথানয়েডকে তাপীয় বিয়োজন অর্থাৎ ভাঙন করবা, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানল উৎপন্ন হবে, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো, ক্যালসিয়াম মিথানয়েটের তাপীয় বিয়োজন করলে মিথানল উৎপন্ন হয়। এটার কোনো সাধারণ বিক্রিয়া নাই, এটাই একটাই বিক্রিয়া। আবার বলছি, ক্যালসিয়াম মিথানয়েটের তাপীয় বিয়োজন করলে অর্থাৎ ভাঙন করলে মিথানল উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম মিথানয়েট কি তোমরা বুঝছো না? আরেকবার বলবো, স্যার আবার কি বলুন। এই মিথানোয়িক অ্যাসিড, নিচে দেখো, এটি আবার লিখতেছি, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে মিথানয়েড, মিথানয়েটের সাথে ক্যালসিয়াম যুক্ত থাকলে ক্যালসিয়াম মিথানয়েট।
এক্ষেত্রে দুইটা মিথানয়েটের যোজনী 2, এর সাথে একটা ক্যালসিয়াম যুক্ত আছে, ক্যালসিয়ামের যোজনী 2। এর অবশ্য আরেকটা নাম আছে, সেটাও বলে দিই। এটা মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড যদি বলো তাহলে হাইড্রোজেন চলে গেলে মিথানয়েট, অথবা ফর্মিক অ্যাসিড যদি বলো, ফর্মিক অ্যাসিড বললে এখান থেকে হাইড্রোজেন চলে গেলে ফরমেট। তাহলে মিথানয়েটও বলতে পারো, ফরমেটও বলতে পারো। এর সাথে ক্যালসিয়াম যুক্ত থাকে, তাই এটার নাম ক্যালসিয়াম মিথানয়েট বা ক্যালসিয়াম ফরমেট। তাহলে ক্যালসিয়াম মিথানয়েট বা ক্যালসিয়াম ফরমেট হলো এটা। এটার তাপীয় বিয়োজন করলে অর্থাৎ ভাঙন করলে মিথানল উৎপন্ন হয়। আবার বলছি, ক্যালসিয়াম মিথানয়েট বা ক্যালসিয়াম ফরমেটের তাপীয় বিয়োজন অর্থাৎ ভাঙন করলে মিথানল উৎপন্ন হয়। আর একটু আগে তো এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রস্তুত করছি মিথানল, কিন্তু একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রস্তুত করার জন্য সাধারণ বিক্রিয়া আছে। সাধারণ বিক্রিয়া দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিড, এইটা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ধাতু আসছে, এটা লবণ। আবার দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিড এইটা, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ধাতু আসছে, এটি লবণ। কারণ অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলেই লবণ। এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। এর সাথে ক্যালসিয়াম মিথানয়েড বিক্রিয়া করবে। একটু আগে কিন্তু ক্যালসিয়াম মিথানয়েড আমি দেখিয়েছি। এই দুইটার মিশ্রণকে তুমি তাপীয় বিয়োজন করবা। বিয়োজন করলে এই আরে যে কয় কার্বন, সেই কয় কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই আরে যে কয় কার্বন, সেই কয় কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। যদি সমতা করতে চাও তাহলে এখানে একটা 2 লিখতে হবে, এখানে একটা 2 লিখতে হবে। তাহলে আবার দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণ কি লবণ? ক্যালসিয়াম লবণ। কারণ অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ধাতু আসছে, তাই এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। আর এটা কি? ক্যালসিয়াম মিথানয়েড বা ক্যালসিয়াম ফরমেট। এই দুইটার মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এক্ষেত্রে আরে যে কয় কার্বন, সে কয় কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে। আবার দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ এবং ক্যালসিয়াম মিথানয়েড বা ক্যালসিয়াম ফরমেটের মিশ্রণকে তাপীয় বিয়োজন করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে আরে যে কয় কার্বন, সে কয় কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ কি লবণ? ক্যালসিয়াম লবণ। কারণ কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ধাতু আসছে, তাই এটা ক্যালসিয়াম লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে ক্যালসিয়াম মিথানয়েটের সাথে মিশ্রিত করে তাপীয় বিয়োজন করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে আরে যে কয় কার্বন, সে কয় কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখানে আমি উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ভালো বুঝবা। উদাহরণটা দেখো, এখানে আরে কয় কার্বন? এক কার্বন না? এক কার্বনের অ্যালডিহাইড ভুল বললাম। আরে এই এক কার্বন, এই এক কার্বন, আর ওই কার্বন তো আছেই, তাহলে 2 কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে। এবার আরে যে কয় কার্বন, সেই কয় কার্বন আর ওই কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, ক্যালসিয়াম ইথানয়েট ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ক্যালসিয়াম ইথানয়েট ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়। এইভাবে আরে কার্বন সংখ্যা আমি চেঞ্জ করে দিই। দেখো আমি রেড কালার দিয়ে লিখতেছি। C2H5 যদি নাও, এখানে
তাহলে এখানেও হবে C2H5। এখন কি বলবা? ক্যালসিয়াম প্রোপানয়েড ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণকে উত্তপ্ত করলে প্রোপানল উৎপন্ন হয়। অন্যভাবে বলতে পারো, ক্যালসিয়াম প্রোপানয়েড ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণের তাপীয় বিয়োজন করলে প্রোপানল উৎপন্ন হয়। আরেকবার শোনো, ক্যালসিয়াম প্রোপানয়েড ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণের তাপীয় বিয়োজন করলে প্রোপানল উৎপন্ন হয়। আর কিটোন উৎপন্ন করবা কি করে দেখো? কিটোন উৎপাদনের ক্ষেত্রে সাধারণ বিক্রিয়া দেখো। আর এটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, ক্যালসিয়াম লবণ। এখানে আর মিথানোয়িক অ্যাসিড নেবা না। কার্বক্সিলিক অ্যাসিডের শুধুমাত্র ক্যালসিয়াম লবণের তাপীয় বিয়োজন করলে এখানে কিটোন উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের তাপীয় বিয়োজন করলে কিটোন উৎপন্ন হয়। আর এর আগের সাধারণ বিক্রিয়া কিন্তু এক ছিল না, এখানে আর ছিল একটা, মনে আছে? একটু আগে লিখছিলাম আর। আর এর যে কয় কার্বন সে কয় কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল। আর এই একটু আগের বিক্রিয়ায় এক কার্বন বিশিষ্ট লবণ ছিল, আর এখন শুধুমাত্র আর এর লবণটা আছে। এরূপ লবণের তাপীয় বিয়োজন করলে কিটোন উৎপন্ন হয়। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের তাপীয় বিয়োজন করলে কিটোন উৎপন্ন হয়। তাহলে তোমাদের ভুল হবে কোথায় দেখো? একটু আগে যেটা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে তাতে কিন্তু ক্যালসিয়াম মিথানয়েড থাকতে হয়েছিল, আর এটা ক্যালসিয়াম মিথানয়েড না থাকলে এখানে কিটোন উৎপন্ন হবে। উদাহরণটা আমি এখানেই বলি, তাহলে আজকের পড়া শেষ হবে। উদাহরণটা আমি এখানেই শেষ করি। ক্যালসিয়াম ইথানয়েট এর তাপীয় বিয়োজন করলে কিটোন প্রোপানন উৎপন্ন হয়। আবার বলছি, ক্যালসিয়াম ইথানয়েটের তাপীয় বিয়োজন করলে প্রোপানন উৎপন্ন হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। আবার শোনো, ক্যালসিয়াম ইথানয়েটের তাপীয় বিয়োজন করলে প্রোপানন উৎপন্ন হয়, অর্থাৎ কিটোন উৎপন্ন হয়। আজকে এই পর্যন্ত। কেউ কিছু বলবা?